তো গতকালকে বাংলাদেশ সময় দুপুর বেলায় 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, এবং তিনি পালিয়ে যাওয়ার লাস্ট আওয়ারটা আসলে কি রকম ছিল এটা নিয়ে কিন্তু যথেষ্ট কৌতূহল সবার ভিতরে আছে। এবং এই বিষয়ে কিছু অনুসন্ধান করে কিছু তথ্য পেয়েছে প্রথম আলো, এবং এই প্রথম আলো থেকে আমি পড়ে শোনাই যে আসলে বাংলাদেশের লাস্ট ডিকটেটর, বাংলাদেশের 15 বছর ধরে ক্ষমতা কক্ষিগত রাখা শেখ হাসিনা, যিনি অনেক দাম্ভিক ছিলেন, দম্ভ করে কথা বলতেন এবং এই ক্ষমতা ধরে রাখার জন্য অনেক গুম খুন করেছেন, সেই শেখ হাসিনার লাস্ট কয়টা ঘন্টা ঠিক কি রকম ছিল, খুব ইন্টারেস্টিং বিষয়। প্রথম আলো হেডলাইন করেছে যে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। লিখেছেন যে শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে তিনি চাপ দিচ্ছেন যে তোমরা কি করো, দমন করো, ওদেরকে দমন করো। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। মানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানরা বলতেছে আপা পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণে নাই, আমরা কি করব। তিনি বলছেন যে মানি না, নিয়ন্ত্রণে না আনলে নিয়ন্ত্রণ করো, আরো চাপ প্রয়োগ করো, আরো গুলি করো, আরো বল প্রয়োগ করো। পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে, এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি। সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই ইতিমধ্যে আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তিনি শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছেন। তো এখানে লিখেছে যে দলীয় অস্ত্রধারী ছাত্রলীগ যুবলীগ কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত এবং প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তারা শেখ হাসিনাকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলেও জানা গিয়েছে। তবে শেখ হাসিনা তা মানতে চাননি, বরং সোমবার মানে গতকাল থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন যে না, কারফিউ আরো কড়াকড়ি করে দাও যাতে ওরা আসতে না পারে। আমি কিন্তু আগেই বলছিলাম যে শেখ হাসিনা দেখছে যে আসলে ছাত্রলীগ যুবলীগ নামে শেখ হাসিনা আসলে দমন করতে পারে কিনা। যখন ব্যর্থ হয়েছে তখন শেখ হাসিনা বলে যে কারফিউ নামিয়ে দাও, কারফিউ আরো কড়াকড়ি করো। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করেন, এবং সকাল 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রমেই জমায়েত বড় হতে শুরু করে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলেছে যে সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানকে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না এর জন্য শেখ হাসিনা ক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনকারীরা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাজোয়া জানে উঠে নাচ গান করে, কিভাবে উঠে লাল রং দিয়ে দেয় এবং সামরিক জানে উঠে নাচ গান করে, এবং কেন পুলিশ তা সহ্য করে, সেনাবাহিনী তা সহ্য করে, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেন যে তোমরা কি করতেছো, এরা তোমাদের গাড়িতে উঠে নাচে, তোমরা কিছুই বলতেছো না, তোমরা এতই দুর্বল হয়ে গেলে, এতই কাপুরুষ হয়ে গেলে। এজন্য তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন, এবং এছাড়া তিনি বলেন যে তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি, তুমি সেনাপ্রধান, তুমি পুলিশ প্রধান, তুমি নৌবাহিনীর প্রধান, তুমি বিমান বাহিনীর প্রধান, তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি, আর তোমরা আজকে কোনো কিছুই করতেছো না, তোমরা বিশ্বাসের মূল্য রাখতেছো না আমার কাছে। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপি চৌধুরী মামুনকে দেখিয়ে বলেন যে এই পুলিশ কিন্তু ভালো করতেছে, এই পুলিশ ভালো করতেছে, দেখো পুলিশকে দেখে শিখো। তখন আইজিপি চৌধুরী মামুন বলেন যে আপা আমি তো ভালো করতেছি ঠিক আছে, কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময়ে 3 বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে আর এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা এটা কোনো মতেই মানতে চাচ্ছিলেন না। তখন 3 বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধান শেখ হাসিনার বোন শেখ রেহানাকে আরেকটি কক্ষে নিয়ে আলোচনা করেন এবং শেখ রেহানাকে বলেন যে ছোট আপা আপনি শেখ হাসিনাকে একটু
একটু অনুরোধ করেন, একটু বোঝানোর চেষ্টা করেন যে আসলে পরিস্থিতি আর আমাদের অনুকূলে নাই। এরপর শেখ রেহানা তার বোন শেখ হাসিনার সঙ্গে আরেকটা কক্ষে আলোচনা করেন, কিন্তু শেখ হাসিনা এরপরেও ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। তিনি বলেন যে আমি কোনো মতেই ক্ষমতা ছাড়ব না। এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান ফোন করেন শেখ হাসিনার একমাত্র বিদেশ থাকা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন, যে জয়কে বলেন যে জয় ভাই আপনি আপনার মাকে বলেন যে কোনো মতেই আমরা আর তার সুরক্ষা দিতে পারবো না, কোটি কোটি মানুষ গণভবনের দিকে এগিয়ে আসছে। এরপর সজীব ওয়াজেদ জয় তার মায়ের সঙ্গে কথা বলেন এবং ছেলের সঙ্গে কথা বলার পরই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তখন তিনি একটা ভাষণ রেকর্ড করে যেতে চাইছিলেন জাতির উদ্দেশ্যে প্রচার করার জন্য। তো ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে এবং দূরত্ব বিবেচনা করলে ৪৫ মিনিটের মধ্যেই শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। এখন যদি শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করতে দেয় তাহলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে, আর বিক্ষোভকারীদের হাতে যদি শেখ হাসিনা একবার পড়ে, যদি বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে একবার পায় তাহলে তো বোঝেনি কি অবস্থা হবে। এই কারণে শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে তাকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগপত্র সাইন করে নানা আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলায় বিএসএফ এর একটি হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে বের হয়েছে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয় যে শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে দেশটির স্থানীয় সময়ে ৫টা ৩৬ অবতরণ করেন এবং ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান এবং এরপর তিনি লন্ডন চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই হচ্ছে স্বৈরাচারের অবস্থা। দেখেন আরেকটি খবর, সেটা হচ্ছে যে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় বিপর্যস্ত আওয়ামী লীগ। জনরোষের মুখে শুধু পরিবারের সদস্যদেরকে নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা। তারা বলেছেন যে তিনি যদি দেশ ছেড়ে যাবেনই তাহলে কেন শেষ মুহূর্তে দলের নেতা কর্মীদেরকে আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার ৬ জন সদস্য ও কেন্দ্রীয় কমিটির ৫ নেতার সঙ্গে ফোনে কথা বলেছে প্রথম আলো। তারা জানান যে শেখ হাসিনা সোমবারই দেশ ছাড়বেন এটা তারা ঘূর্ণাঙ্গ করে বুঝতে পারেননি। এছাড়া তিনি যে পদত্যাগ করতে পারেন এমন কোনো ইঙ্গিতও তিনি দেননি। শেখ হাসিনা দেশ ছাড়বেন গত দুপুরের দিকে বিভিন্ন মাধ্যম থেকে এমন খবর শোনার পর মন্ত্রিসভা সদস্য এবং দলের নেতাকর্মী অনেকেই হতবিহ্বল হয়ে পড়েছেন। এরপর মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও নেতাকর্মীরা নিরাপদ আশ্রয় খুঁজে থাকেন। অবশ্য পরিস্থিতির কারণে ২-১ জন রোববার রাতে এবং গতকাল সকালে দেশ ছেড়েছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের দেশের বাইরেও পাঠিয়ে দিয়েছেন।